রমজানের প্রথম দিনে যানজটে নাকাল রাজধানীবাসী, চট্টগ্রাম বন্দরে নিত্যপণ্য ছাড় না করার অভিযোগ। চূড়ান্ত তালিকা প্রকাশ করল ইসি, ভোটার সংখ্যা 12,37,00,000 জানালেন সিইসি। আদালতে নির্ধারণ হবে ভাগ্য, শিক্ষক নিয়োগ বাতিলের বিরুদ্ধে আপিল শুনানি সোমবার। খাবারের তীব্র সংকট, সেহরি ইফতারি কোনোটাতেই ঠিকমতো খেতে পায়নি অবরুদ্ধ গাজাবাসী। চ্যাম্পিয়ন্স ট্রফিতে টেবিল টপার হওয়ার লড়াই, দুবাইয়ে আজ মুখোমুখি হবে ভারত নিউজিল্যান্ড। স্বাগত সংবাদ সংযোগে, সাথে আছি আফসানা শাওন। শুনছিলেন প্রধান শিরোনাম, এবারে বিস্তারিত। ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি দ্বারা তৈরি এক্সপার্ট ওয়াটার পাম্প, পানির সাশ্রয়ী সমাধান। আজ থেকে শুরু হয়েছে সিয়াম সাধনার মাস রমজান। মাসের প্রথম দিনেই অফিস সূচিতে পরিবর্তন এসেছে। সকাল 9টা থেকে শুরু হয়ে অফিস চলবে 3:30 পর্যন্ত। রোজার প্রথম দিনের রাজধানী সড়কের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, এই মুহূর্তে আপনি কোন এলাকায় আছেন এবং যানজট পরিস্থিতি কেমন দেখছেন? সকাল এর আগের সংযোগিতা জানিয়েছিলাম যে আমি এখন অবস্থান করছি শাহবাগ মোড়ে। আসলে রাজধানী যে শাহবাগ মোড় আছে সেখানে আমি অবস্থান করছি। এর আগে জানিয়েছিলাম যে গুলিস্তান পয়েন্টের যে যানজটের অবস্থা, এবং এখন যদি আমি একটু শাহবাগের অবস্থাটা একটু দেখাতে চাই। শাহবাগের কিন্তু বর্তমানে মোড় থেকে শুরু করে মৎস্যভবন, শিল্পকলা হয়ে যে গুলিস্তানমুখী যে বাসগুলো রয়েছে সেখানে কিছু হালকা যানজট দেখা যাচ্ছে। এবং একই সাথে শাহবাগ মোড় থেকে শুরু করে যদি সায়েন্স ল্যাব কাটাবোর্ড ওই মোড়টাকে দেখি, এদিকে আসলে যান চলাচল কিছুটা স্বাভাবিক রয়েছে। সেই যান চলাচল কিছুটা স্বাভাবিক রয়েছে। একই পাশে যদি বলতে চাই যে কাটাবন থেকে শুরু করে ধানমন্ডি সায়েন্স ল্যাবরেটরি হয়ে যে সায়েন্স ল্যাব চত্বরটা রয়েছে সেখান থেকে শুরু করে যদি ধানমন্ডি হয়ে গাবতলির দিকে মুখী যে জায়গা, সেখানে আসলে কিছুটা যানজট রয়েছে এক পাশমুখী, এবং অপর পাশে যান চলাচল স্বাভাবিক। একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার যে রোডটি রয়েছে শাহবাগ মোড়কে কেন্দ্র করে, যে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে হাইকোর্ট বাজার থেকে সচিবালয়, এই রাস্তাটি কিন্তু যান চলাচল এখন বর্তমানে স্বাভাবিক রয়েছে। একই পাশে যদি বলতে পারি যে শাহবাগ থেকে ওই নিউ মার্কেট নীলক্ষেতমুখী যে বাসগুলো রয়েছে সেখানে আসলে কিছু জায়গায় কিছু মাঝারি ধরনের যানজট রয়েছে, এবং একই সাথে যান চলাচল কিছুটা স্বাভাবিক রয়েছে। এবং এর আগের সংযোগে বলেছিলাম যে গুলিস্তান জিপিও পয়েন্ট থেকে শুরু করে পল্টন, এখানে কিন্তু তীব্র যানজট দেখা গিয়েছিল এর আগের সংযোগ হচ্ছে। এখন বেলা বাড়ার সাথে সেই জায়গাটাতে কিছুটা যানজট কমে আসলে মাঝারি থেকে ছোট আকারের যানজট রয়েছে, সেটা পল্টন থেকে শুরু করে দৈনিক বাংলা, এবং একই সাথে পল্টন থেকে শুরু করে যদি কাকরাইলমুখী হয় সেই জায়গাটিতে আসলে মাঝারি আকারের যানজট রয়েছে। এবং একই সাথে জিপিও থেকে শুরু করে মৎস্য ভবন কিংবা যে গোলাপশাহ বাজার ওই রোডটাতে কিন্তু সাধারণ স্বাভাবিক দিনের তুলনায় আজকে যানজটটা বেশি। এবং সেই দিক থেকে শুরু করে যদি যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে রাস্তাটি রয়েছে, যেটি দোল চত্বরে ঢাকা বিশ্ববিদ্যালয় শাহবাগে, সেখানে কিছু জায়গায় ছোট আকারের যানজট রয়েছে, এবং একমুখী যান চলাচল যেটা আছে সেটা কিছু জায়গায় শিথিল করা আছে। এবং একসাথে সচিবালয় থেকে শুরু করে সচিবালয়, মৎস্য ভবন কিংবা শিল্পকলা একাডেমি যে রাস্তাটি রয়েছে গুলিস্তান থেকে, যেগুলো শাহবাগ মুখী ঢুকেছে ফার্মগেট মুখী চলে যায়, সেই জায়গাটিতে আসলে শাহবাগ মোড়ে কিছু যানজট রয়েছে। এবং দুই পাশে সাধারণ যান চলাচল স্বাভাবিক থাকলেও মাঝে মাঝে কিছু রিক্সা এবং অটোরিক্সা এবং বাইকের কারণে এই যানজটটা সৃষ্টি হয়েছে। তো একই সাথে সবকিছু মিলিয়ে শাহবাগের এই চত্বরটিতে মোটামুটি বর্তমানে তেমন কোনো যানজটে স্বাভাবিকভাবে আছে। তো প্রথম দিন রমজানকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন পয়েন্টে সহ এবং শাহবাগ চত্বর সহ এই ছিল আমার কাছে সর্বশেষ যানজটের খবর রাখতে থাকুন নজরুল ইসলাম। আমরা নিশ্চয়ই পরবর্তী সংবাদ সংযোগে আরো তথ্যের জন্য ফিরবো আপনার কাছে। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী নজরুল ইসলাম। আজ থেকে শুরু হলো পবিত্র মাহে রমজান। সিয়াম সাধনার এই মাসে সওয়াব অর্জনের পাশাপাশি গুনাহ মাফের সুযোগ পাবেন মুসল্লিরা। রমজানের সময় ফরজ ইবাদতের পাশাপাশি বেশি নফল ইবাদতের পরামর্শ দিয়েছেন ইসলামী চিন্তাবিদরা। আর রোজারে শারীরিকভাবে সুস্থ থাকতে খাদ্যাভ্যাসে সচেতন থাকার পরামর্শ পুষ্টিবিদদের। আরও জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। বছর ঘুরে আবার এলো রহমত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র মাহে রমজান। সিয়াম সাধনার এ মাস মুমিন মুসলমানদের জন্য অত্যন্ত ফজিলতপূর্ণ। এ মাসে পরকালের পাথেয় হাসিলের সুবর্ণ সুযোগ, পাশাপাশি পাপিতাপীদের পাপ মুক্তির মাহেন্দ্রক্ষণ।
রোজার মাস হওয়ায় এ সময়ে খাদ্যাভ্যাসেও আসে অনেক পরিবর্তন। সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জনে ত্যাগের নজরানা পেশ করতে দিনের বেলা না খেয়েই কাটায় মুমিন ব্যক্তিরা। অন্য সময়ের তুলনায় এ মাসে ইবাদত বন্দেগীও করা হয় বেশি বেশি। পুষ্টিবিদরা বলছেন, রোজা রেখেও শারীরিকভাবে সুস্থ থাকতে খাদ্যাভ্যাসে সচেতন থাকতে হবে। ইফতারে ভাজা পোড়া ও অতিরিক্ত মশলাযুক্ত খাবার রাখা যাবে না। সেহরিতে রাখতে হবে সুষম খাদ্য। আমরা ভারী খাবার দিয়ে স্টার্ট করব না। একটি বা দুটি খেজুর এবং সাথে পানি খেয়ে আমরা কিছুক্ষণ গ্যাপ দিব। এরপরে আমরা মাগরিবের নামাজ পড়ে আসতে পারি। এরপরে আমরা স্যুপ খেতে পারি, ফ্রুটস খেতে পারি। তার পাশাপাশি আমাদের ভেজিটেবলস দিয়ে আমরা একটা সালাদ করে নিতে পারি, যার সাথে আমরা চিকেন এবং ডিম অ্যাড করতে পারি। ইসলামী চিন্তাবিদরা বলছেন, কোরআনে রমজানকে ঘোষণা করা হয়েছে সবচাইতে ফজিলতপূর্ণ মাস হিসেবে। এ মাসে ফরজ ইবাদতের পাশাপাশি বেশি বেশি নফল ইবাদত করতে হবে। রমাদানে একটি নফল আদায় করলে অন্য সময়ের ফরজের সমকক্ষ সওয়াব সে পায়। আবার একটি ফরজ আদায় করলে 7 থেকে 7, 70 থেকে 700 এমনকি অগণিত সওয়াব আল্লাহ তাআলা এই রমাদানের সকল ইবাদতে দিয়ে থাকেন। সিয়ামের পাশাপাশি কিয়ামুল লাইল, রাতে বিতরের সালাত আদায় করা, শেষ রাতে তাহাজ্জুদ আদায় করা, সাহরি খাওয়া, ইফতারি করা সবই ইবাদত। রোজা রাখার মাধ্যমে গরিব ও বঞ্চিতদের প্রতি দায়বদ্ধতা তৈরি হয় জানিয়ে বিশিষ্ট আলেমরা বলেন, এ মাসে সবরের সর্বোচ্চ নজরানা পেশ করার চর্চা তৈরি হয় সবার মাঝে। মুত্তাকি হওয়ার সবচেয়ে মক্ষম সুযোগ হলো এই রমাদান। রমাদানের উল্লেখযোগ্য ফজিলত হলো শাহরুস সবর। মানবিক হওয়ার যে মৌলিক মেসেজ এই রমাদান থেকে দেয়, রমাদানের সবচেয়ে বড় ফজিলত এটি। আরেকটি হলো শাহরুল মাওয়াসাত। এই রমাদানের মধ্যে মানুষের ভ্রাতৃত্ববোধ তৈরি হয়। গরিব, দুঃখী, অসহায়, বঞ্চিতদের প্রতি দায়বদ্ধতার বিশেষ একটি সুযোগ এবং বিশেষ একটি মাধ্যম হলো পবিত্র রমাদান। সিয়াম সাধনার মাধ্যমে ধনী গরিব বৈষম্য দূর করে এবারের রমজান থেকে নতুন বাংলাদেশ গড়ার শপথ গ্রহণ করবে সবাই, এমন প্রত্যাশা সবার। শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা। রমজানে কম দামে নির্দিষ্ট আয়ের মানুষের আমিষের চাহিদা পূরণে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীতে দুধ, ডিম, ব্রয়লার মুরগি এবং গরুর মাংস বিক্রি করা হচ্ছে। নগরের 25টি স্থানে ফ্রিজিং গাড়িতে চলবে এই বিক্রি কার্যক্রম। এরই মধ্যে পণ্য নিয়ে বিক্রয়স্থলে রওনা দিয়েছে গাড়িগুলো। একজন ব্যক্তি 1 কেজি করে মাংস, 1 লিটার দুধ এবং 1 ডজন ডিম কিনতে পারবেন এখান থেকে। তবে গত বছরের তুলনায় এবার গরুর মাংসের দাম বেড়েছে কেজিতে 50 টাকা। এবার খাসির মাংসও সরবরাহ করা হচ্ছে না। উদ্যোক্তারা জানান, ধীরে ধীরে গাড়িতে পণ্যের পরিমাণ বাড়ানো হবে। মূলত বেসরকারি কোম্পানি মালিকরা সরকারের আহ্বানে সাড়া দিয়ে কম দামে পণ্য বিক্রির এই কার্যক্রমে সহযোগিতা করছে। রমজান মাস উপলক্ষে আমদানি করা বিপুল পরিমাণ ভোগ্যপণ্য চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে মজুত করার অভিযোগ উঠেছে। বন্দর ইয়ার্ড গুদাম হিসেবে ব্যবহার করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা চলছে, এমন অভিযোগ করেছেন কয়েকজন আমদানিকারক। বন্দরের ইয়ার্ড এবং অফডকে এ ধরনের 40,000 FCL কন্টেইনার রয়েছে। 9 মার্চের মধ্যে পণ্যবাহী এইসব কন্টেইনার ডেলিভারি না নেওয়া হলে 4 গুণ মাশুল আদায়ের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম থেকে জহিরুল ইসলামের ক্যামেরায় সাইফুল ইসলাম শিল্পীর তথ্য ছবিতে প্রতিবেদন। শুরু হয়েছে পবিত্র রমজান মাস। এই সময় চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ইয়ার্ডে 40,089টি কন্টেইনারের মধ্যে পড়ে আছে 31,384টি FCL কন্টেইনার। আমদানি করা এসব কন্টেইনারের পণ্য ছাড় না করে আমদানিকারক প্রতিষ্ঠান বন্দরের ইয়ার্ডে ফেলে রেখেছে। অভিযোগ উঠেছে, রমজানে পণ্যের দাম বাড়ানোর কৌশল হিসেবেই এসব কন্টেইনার ছাড় করছে না ব্যবসায়ীরা। তারা বলছেন, বন্দরের সীমাবদ্ধতার কথা। এই মুহূর্তে যে পণ্যগুলো আসছে, এটি অতিরিক্ত পণ্য আসার কারণে খালাসের ক্ষেত্রে একটু সময় ক্ষেপণ হচ্ছে। শুধু বন্দর নয়, 19টি অফডকেও জমেছে আমদানি করা পণ্য বোঝাই FCL কন্টেইনার। বর্তমানে অফডকগুলোতে 8,700 আমদানি এবং 8,300 রপ্তানির FCL কন্টেইনার মজুদ হয়ে আছে। অফডকে FCL কন্টেইনারের পণ্য ডেলিভারিতে ধীর গতির নীতি নিয়েছে আমদানিকারকরা। এর থেকে দ্রুত পরিত্রাণ চায় বন্দর ব্যবহারকারীরা।
কন্টেনার জট বা যানজট নেতিবাচক প্রভাব ফেলছে আমাদের অপারেশনের উপর। সুতরাং আমরা মনে করি সার্বিক বিচারে এই যে কন্টেনারগুলো পড়ে আছে চট্টগ্রাম বন্দরে, এগুলো যত দ্রুত সম্ভব ডেলিভারি দেওয়া দরকার। চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করা যে কোনো পণ্য বোঝাই কন্টেইনার 4 দিন পর্যন্ত বিনা শুল্কে বন্দরের ইয়ার্ডে রাখার সুযোগ রয়েছে। এরপর 20 ফুট সাইজের কন্টেইনার $6, 40 ফুটের কন্টেইনারের জন্য $12 জরিমানা দিতে হয়। এভাবে প্রতিটি কন্টেইনারে $24 এবং $48 পর্যন্ত জরিমানা আদায় করে বন্দর। এই অবস্থায় আমদানি করা পণ্য এবং কন্টেইনার আগামী 9 মার্চের মধ্যে ডেলিভারিতে বিশেষ নির্দেশ জারি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সবাই কন্টেইনার নিয়ে যায় এবং আমাদের পরিস্থিতি যদি আমাদের আয়ত্তের মধ্যে আসে তাহলে আমরা বিষয়টা বিবেচনা করব, আর না হয় আমরা 4 গুণ হারে রেন্ট আরোপ করব। তবে শিল্পের কাঁচামালবাহী কন্টেইনার আটকে যাওয়ায় কাস্টমসের জনবল সংকটকে দুষছে বিজিএমইএ। বেশি তাদের অবজারভেশন, 100% ইন্সপেকশন এইসবগুলা করতে গিয়ে তাদের লোকবলের এই অভাব তারা আমাদেরকে বলছে। লোকবলের কারণে তারা কিন্তু এই সময় দিতে পারছে না। এই সময়ের জন্য কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। এদিকে বন্দর আরোপিত নতুন মাশুল কার্যকর হলে 20 এবং 40 ফুট সাইজের প্রতিটি কন্টেইনারের প্রতিদিনের জন্য জরিমানার পরিমাণ দাঁড়াবে 48 এবং 96 মার্কিন ডলার। ফারদিন নীরব, 71। ভোক্তা স্বার্থে পুরো রমজান মাস জুড়ে ঢাকা মহানগরের জনবহুল ও গুরুত্বপূর্ণ 32টি স্থানে বিশেষ মূল্যে ফ্রেশ ব্র্যান্ডের পণ্য বিক্রয় কার্যক্রম শুরু করেছে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। রাজধানীর কারওয়ান বাজার, নিউ মার্কেট এবং মতিঝিলের মতো জনবহুল স্থানে সয়াবিন তেল ও সরিষার তেল, চিনি গুঁড়া চাল এবং গুঁড়ো দুধের মতো 9টি নিত্যপণ্য সরাসরি ভোক্তার হাতে পৌঁছে দিচ্ছে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী এমজিআই। এমন মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে ভোক্তা অধিদপ্তর এবং কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাব। অনুভূতিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। পবিত্র রমজান মাস উপলক্ষে ভোক্তা স্বার্থে সরাসরি ভোক্তা পর্যায়ে বিশেষ মূল্যে ফ্রেশ ব্র্যান্ডের সয়াবিন ও সরিষার তেল, চিনি গুঁড়া চাল, চিনি, ডাল, মিল্ক পাউডার, লবণ, ফ্রেশ পানি ও চা পাতা বিক্রয় কার্যক্রম চালাচ্ছে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। রাজধানীর কারওয়ান বাজার, নিউ মার্কেট, মতিঝিল, গুলশান, বাড্ডা, মিরপুর, মোহাম্মদপুর, কলাবাগান, রামপুরা, বনশ্রী ও সেগুনবাগিচার মতো জনগুরুত্বপূর্ণ 32টি স্থানে এসব ভোগ্যপণ্য বিক্রি করছে এমজিআই, যেখান থেকে বাজার মূল্যের চেয়ে কমে অফার মূল্যে বেশ কিছু নিত্যপণ্য কিনতে পারছেন ভোক্তারা। এটা দেওয়াতে তো আমাদের খুব সাশ্রয় হয়েছে, খুব উপকার হইতেছে। এটাতে ওনাদের ধন্যবাদ যে আমরা এই যে তেল 3 লিটার তেল নিছি, এটা আমরা ইত্যাদি বাঁচতে পারবো। সারা মাস যদি এভাবে চলে আর কি, তাহলে তো সবার জন্যই ভালো হবে আর কি। মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ বলছে শুধুমাত্র ভোক্তাদের সুবিধার কথা ভেবেই পুরো রমজান মাস জুড়েই থাকবে বিশেষ মূল্যে তাদের পণ্য বিক্রি কার্যক্রম। প্রতি বছরে আমরা 3-4 বার এই ফ্রেশ পণ্য খোলা ট্রাকে ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টে বিক্রয় করে থাকি। এবছরও রমজান মাসে মাননীয় সিএমডি মহোদয় মোস্তফা কামাল সাহেবের নির্দেশে আমরা ঢাকা শহরের প্রায় 32টি পয়েন্টে এই পণ্য বিক্রয় করতেছি। আশা করছি এই অ্যাক্টিভিটিস আমাদের ঈদ পূর্ব পর্যন্ত থাকবে। মেঘনা গ্রুপের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সংস্থার মহাপরিচালক বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধেই মেঘনা গ্রুপের এমন উদ্যোগে সাশ্রয় হচ্ছে ভোক্তাদের, তারা স্বস্তিও পাচ্ছেন। রমজান মাসে বলা হয় যে এই মাসে যে আপনার সওয়াবটার পরিমাণ অত্যন্ত বেশি যে কোনো ভালো কাজের। ফলত এই আমাদের মতো দেশের ন্যায্য মূল্যের জন্য জিনিস বিক্রির প্রোগ্রাম, সেটা অবশ্যই শুভ কাজ এবং ইতিবাচক কাজ, এই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। করোনা মহামারীর আগে থেকেই নানা সংকটময় মুহূর্তে সবসময় ভোক্তাদের পাশে আছে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগ, বাজারে যখন পণ্যের সংকট থাকে এবং বিশেষ কিছু মুহূর্তে আমরা কিন্তু সরাসরি কোম্পানি থেকে ভোক্তাদের কাছে পণ্য বিক্রি করে ভোক্তাদের পাশে থাকার চেষ্টা করি। অনুপধিকারী তরুণ, 71, ঢাকা। 2024 সালের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ইসিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা 12,37,32,274 জন। দুপুরে ইসি ভবনে ভোটার দিবস উপলক্ষে আয়োজিত সভায় যোগ দেন সিইসি। এ সময় তিনি বলেন, ভোট সন্ত্রাস দল ও দেশের জন্য ভালো কিছু বয়ে আনে না।
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট কারচুপি থেকে দূরে থাকার পরামর্শ দেন সিইসি। নির্বাচনের সময় নিজ দলের নেতাকর্মীদের নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার। নির্দিষ্ট কোনো এজেন্ডা নিয়ে কমিশন কাজ করছে না জানিয়ে এএমএম নাসির উদ্দিন আরও বলেন, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দিতে সবার সহযোগিতা দরকার। এখন ভোটের অধিকার স্টাবলিশ করার সুযোগ এসে গেছে। যেদিন আমরা ভোটটা দিতে পারবো সেদিন প্রতিষ্ঠা হয়ে যাবে। ভোটটা শুধু অধিকার হিসাবে দেখলাম না, আগে এটা অধিকার হিসাবে চিন্তা করা গেছে, এখন এটা আমরা বলবো এটা দায়িত্বের মধ্যেও পড়ে। এখনো দায়িত্বের মধ্যে পড়ে, নাগরিকের দায়িত্বের মধ্যেই পড়ে। এই যে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়া, এটা একটা বড় দায়িত্ব হিসেবে আমাদেরকে নিতে হবে। আজ ঐতিহাসিক ২রা মার্চ জাতীয় পতাকা উত্তোলন দিবস। ১৯৭১ সালের এই দিনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনের বটতলায় প্রথম বাংলাদেশের মানচিত্র খচিত জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল। সেদিনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে নতুন দেশ ও মুক্তির স্বপ্নের বীজ বপন হয় বাঙালির হৃদয়ে। বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা দিবসটি উদযাপন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান বলেন, ঐতিহাসিক বিষয়ে কারো রাজনৈতিক পরিচয় মুখ্য নয়। ইতিহাস যারা নির্মাণ করেন তারা সকল কিছুর ঊর্ধ্বে বলেও মন্তব্য করেন তিনি। এখন দেশ ও জাতিকে অস্থিতিশীল করার সব রকম প্রচেষ্টা চলছে মন্তব্য করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান উপাচার্য নিয়াজ আহমেদ খান। ৬,৫৩১ জন প্রার্থীকে নিয়োগপত্র বাতিল করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি আগামীকাল সোমবার নির্ধারণ করেছে আপিল বিভাগ। রবিবার বেলা আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন ৩ সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন। গত ৬ই ফেব্রুয়ারি ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ ৬,৫৩১ জন প্রার্থীকে নিয়োগপত্র দেয়ায় সরকারি সিদ্ধান্ত বাতিল করে রায় দেন হাইকোর্ট। পরে এই রায় স্থগিত চেয়ে আবেদন করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। গত ৩১শে অক্টোবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ৬,৫৩১ জন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়। ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে এরা উত্তীর্ণ হয়েছিলেন। টানা ২৫ দিনের মতো শিক্ষক হিসেবে যোগদানের দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন প্রাথমিক বিদ্যালয়ে সুপারিশপ্রাপ্ত হয়েও হাইকোর্টের আদেশে নিয়োগ স্থগিত হওয়া শিক্ষকরা। এ সময় তারা বলেন, তাদের নিয়োগ হয়েছিল ২০২৩ সালের প্রজ্ঞাপন অনুযায়ী। একই নিয়োগ প্রক্রিয়ায় প্রথম ২ ধাপের সুপারিশপ্রাপ্তরা প্রায় বছর খানেক আগে কর্মস্থলে যোগদান করলেও ঢাকা ও চট্টগ্রাম বিভাগের তৃতীয় ধাপের ৬,৫০০ সুপারিশপ্রাপ্তদের নিয়োগ ৬ মাসের জন্য স্থগিত করে হাইকোর্ট। নিয়োগের ক্ষেত্রে কোটা অনুসরণের অভিযোগে ফলাফল প্রকাশের বৈধতা চ্যালেঞ্জ করে নিয়োগ বঞ্চিত ৩১ প্রার্থী হাইকোর্টে রিট করলে হাইকোর্ট বেঞ্চ রুল সহ নিয়োগ স্থগিত করে আদেশ দেয়। পরে এই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করে। রবিবার আপিল শুনানি হওয়ার কথা থাকলেও রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে পিছিয়ে আপিল শুনানি সোমবার নির্ধারণ করা হয়। আজকে আমাদের শুনানি ছিল, শুনানির ডেট চেঞ্জ করে দেওয়া হয়েছে। অ্যাটর্নি জেনারেল স্যার একদিন সময় নিয়েছে। আগামীকাল আমাদের শুনানি। আশাবাদী, আমরা আশা করি আমাদের কালকে 100% আমাদের পক্ষে রায়টা হবে। সামাজিকভাবে যে হেয় প্রতিপন্ন হইতেছি, কারণ আমাদের তো এখানে কোনো দোষ নাই। সরকার 3 মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে আমাদের রেজাল্ট দিছে, তো কেনই বা ওরা আমাদের রেজাল্ট দিল, আবার কেনই বা বাতিল করতে? কোনো মন্ত্রণালয়, কোনো মিনিস্ট্রি কেউ আমাদের আশ্বস্ত করে নাই। তো আমরা এই রোজা রেখে আমরা আমাদের কর্মসূচি অব্যাহত রাখছি। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আপনার কাছে আকুল আবেদন এইটাই, আমাদের যে আপনি সুপারিশপ্রাপ্ত করেছেন, আপনার যে সরকার আমাদেরকে সুপারিশপ্রাপ্ত করেছে, আমরা যেন অতি দ্রুত, অতি শীঘ্রই আমরা আমাদের এই অধিকারটা যাতে ফিরে পেয়ে। নিয়োগ বাতিল হওয়া প্রায় ৬,৫০০ প্রাথমিক শিক্ষকদের উচ্চ আদালতের করা রিটের শুনানি পিছিয়ে সোমবার করা হয়েছে। এদিকে নিয়োগ প্রত্যাশীরা আন্দোলনে শাহবাগে অবস্থান নিয়েছেন। সেখানে আছেন সহকর্মী মাইনুল মারুফ। সবশেষ অবস্থা জানতে যুক্ত হচ্ছি তার সাথে। মাইনুল, শুনানির রায় নিয়ে কি বলছেন নিয়োগ বাতিল হওয়া শিক্ষার্থীরা? আজকে
নিশ্চয়ই কিন্তু তাদের যে শিক্ষক নিয়োগের যে বিষয়টি সেটি কিন্তু আজকে আপিল বিভাগের শুনানির জন্য ছিল, তবে সেটি রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে পিছিয়ে দেওয়া হয় এবং তার আজকে যে শিক্ষকরা আছেন তারা বলছেন যে তারা প্রত্যাশা করছেন যে আগামীকালকে তাদের যে চাওয়াটা, তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার যে দাবি, সেই দাবি পূরণ হবে। উচ্চ আদালত বা সর্বোচ্চ আদালত আপিল বিভাগ থেকে তাদের পক্ষে একটি আদেশ আসবে এবং সেই আদেশের অপেক্ষা কিন্তু তারা আছেন এবং তারা বলছেন যে তারা 25 দিন ধরে এখানে এই অবস্থান কর্মসূচি পালন করছেন এবং কি আজকে এই তীব্র রোদ এবং রোজা রেখে কিন্তু তারা এখানে আছেন এবং তারা বলছেন তারা তাদের দাবি আদায় না করে ফিরে যাবেন এবং আগামীকালকের অপেক্ষায় আছেন। আগামীকাল রাষ্ট্রপক্ষ যেহেতু আজকে আবেদন করেছিল আগামীকালকে শুনানির জন্য, সেই আবেদনের কালকে শুনানি হবে এবং সেই শুনানিতে তারা আশা করছেন যে সর্বোচ্চ আদালত থেকে তারা তাদের পক্ষেই আদেশ পাবেন। এবং আমি এই মুহূর্তে আমার সাথে আরো যে আন্দোলনকারী আছেন আমি তাদের সাথে কথা বলতে চাই। আপনারা আজকে আপিল বিভাগে ছিল এবং কালকে পিছিয়ে দেওয়া হয়েছে, এই যে আপনারা কিছুক্ষণ আগে বলছিলেন যে আপনারা দীর্ঘ ভোগান্তির শিকার, এখন পর্যন্ত আপনাদের রাষ্ট্রের পক্ষ থেকে বা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো আশ্বাস পেয়েছেন কিনা? না, আমরা ওইরকম কোনো আশ্বাস পাইনি। আমরা আশ্বাস পেলে আজকে 25তম দিন রাত্রে এখানে সেহরি খেয়েছি রোজা থেকে। আমার দুধের বাচ্চাটা ফিরে আমি এখানে আজকে 25 দিন আমার অধিকার আদায়ের জন্য মাঠে পড়েছি। বাচ্চাটা কি খাচ্ছে আমি জানি না। আমার বাচ্চার বয়স 1.5 বছর, তাকে আমি বাসায় ফেলে আজকে চলে আসছি। আমার গলা ভেঙে গেছে রোদে পুড়ে, টিয়ারশেল খেয়ে, জল কামান খেয়ে এখানে পড়ে আসছি অন্যায়ের প্রতিবাদ করতে। আমি মনে করি রাষ্ট্র চাইলে এটা একদিনে সমাধান দিতে পারে। তারা যেমনটা বলছিলেন যে তারা এখন সম্পূর্ণভাবে আদালতের উপর নির্ভরশীল এবং তারা চান যে আদালত তাদের যে বিষয়টি বিবেচনা করুক, তাদেরকে ন্যায় বিচার দিক এবং সেই ন্যায় বিচার প্রত্যাশায় তারা আছেন। এবং তাদের যে আরেকটি যে চাওয়া তারা বলছিলেন যে গত কয়েকদিন ধরে আদালত হাইকোর্ট যখন তাদের নিয়োগ স্থগিত করে তারপর থেকে তারা সামাজিকভাবে হেয় প্রতিপন্ন এবং তারা চান যে আদালতের এই রায়ের মাধ্যমে তারা যেন আনন্দের সাথে যেন বাড়ি ফিরে যেতে পারেন, তারা তাদের পরিবারের সবার কাছে যেন বলতে পারেন যে তারা যে চাকরি পেয়েছিলেন তা তাদের আছে এবং তারা যে চাকরি থেকে বাতিল হননি তা যেন তারা বলতে পারেন। এখানে আমি আরো একজনের সাথে কথা বলতে চাই এবং তার কাছ থেকেও জানতে চাই আপনার পরিবারের কি অবস্থা এবং কতদিন যাবতে আন্দোলনে আছেন আপনি? আমরা 25তম দিন রাজপথে আছি, শাহবাগের রাজপথে আমরা জলকামান খেয়েছি, এই উত্তপ্ত রোদে আমরা এখনো পড়ে আছি। গতকাল আমাদের মুসলিম ভাইরা এখানে সেহরি করেছে, আজকে রোজা রেখে আমরা এখানে পড়ে আছি শুধু আমাদের যোগদানের অপেক্ষায়। কিন্তু রাষ্ট্র আমাদের নিয়ে প্রহসন করছে, রাষ্ট্র চাইলে একদিনেই আমাদের এই যোগদান নিতে পারে। কিন্তু যেমনটা বলছিলেন যে তারা 25 দিন ধরে কিন্তু এখানে আন্দোলন করছেন এবং তাদের চাওয়া যেহেতু আজকের আপিল শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে, তারা চান যে আগামীকাল যে আপিল শুনানি হবে আপিল শুনানিতে তাদের পক্ষে একটি আদেশ আসবে এবং তারা চাকরিতে যোগদান করতে পারবেন। আমি বলে রাখি যে এখানে প্রায় 6,500-এর বেশি শিক্ষকের নিয়োগ কিন্তু স্থগিত করা হয় হাইকোর্টের এক আদেশে এবং তারপর থেকে গত ফেব্রুয়ারি মাসের শুরু থেকে কিন্তু তারা এই আন্দোলন করছেন। এই ছিল খবর রাখতে থাকুন মাইনুল মারুফ। আমরা নিশ্চয়ই এর পরের সংবাদ সংযোগে প্রয়োজনে ফিরবো আবারও আপনার কাছে। আমাদের সাথে সহকর্মী মাইনুল মারুফ যুক্ত হয়েছিলেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদনের শুনানি আগামী 8 মে। ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে করা রিভিউটি আজ কার্যতালিকায় ছিল। রাষ্ট্রপক্ষের সময় আবেদনের প্রেক্ষিতে পিছিয়ে যায় গুরুত্বপূর্ণ এই মামলার রায় পুনর্বিবেচনার আবেদন। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 3 সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে 2011 সালে রায় দেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক। সংক্ষিপ্ত রায়ে তিনি পরবর্তী দুটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার পরামর্শ দিলেও অবসরের 16 মাস পরে লেখা পূর্ণাঙ্গ রায়ে তা উল্লেখ না করে তত্ত্বাবধায়ক ব্যবস্থা অসাংবিধানিক বলে পর্যবেক্ষণ দেন তিনি। এরপরই আওয়ামী লীগ সরকার এই ব্যবস্থা পুরোপুরি বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা চালু করে। 15তম সংশোধনী আনা হয় সংবিধানে, তবে খায়রুল হকের এই রায়কে ফরমায়েশি রায় বলছে বিএনপি। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে হাইকোর্ট থেকে খালাস দেওয়ার রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি সোমবার। বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বেঞ্চ শুনানির নতুনই তারিখ দিয়েছেন। এর আগে গত 23 ফেব্রুয়ারি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে 7 বছরের দণ্ড থেকে খালাসের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশন। গত বছরের 27 নভেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় 7 বছরের কারাদণ্ডপ্রাপ্ত খালেদা জিয়াকে খালাস দেয় হাইকোর্ট। খালেদা জিয়া ছাড়াও এই মামলায় সাজা হওয়া অন্য 2জনকেও খালাস দেওয়া হয়। জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে 3 কোটি
15,43,000 টাকা লেনদেনের অভিযোগে খালেদা জিয়া সহ 4 জনের বিরুদ্ধে 2010 সালের 8ই আগস্ট তেজগাঁও থানায় এই মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক। জুলাই আন্দোলনে 16ই জুলাই রংপুরে আবু সাইদ হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করবে প্রসিকিউশন। এই আবেদনের উপর ট্রাইব্যুনালে শুনানি দুপুরে হওয়ার কথা রয়েছে। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চে এই শুনানি হবে। এর আগে গত 13ই জানুয়ারি শেখ হাসিনা সহ 25 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় অভিযোগ দিয়েছিল আবু সাইদের পরিবার। আবু সাইদের ভাই রমজান আলী এবং রংপুরের সমন্বয়করা এসে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের কাছে এটি জমা দেন। জুলাই আন্দোলনের অন্যতম শহীদ আবু সাইদ, যিনি পুলিশের গুলিতে সামনে বুক পেতে শহীদ হন। তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার হিসেবে প্রদর্শন করার জন্য আজকে আমরা একটা আবেদন করেছিলাম। আদালত সেই গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন। আগামী 9 এপ্রিল তাদেরকে এই ট্রাইব্যুনালে প্রডিউস করার জন্য নির্দেশ দিয়েছেন এবং এই মামলার নির্ধারিত তারিখ আগামী তারিখ হবে 9 এপ্রিল। 9 এপ্রিলের মধ্যে যেহেতু আবু সাইদের ঘটনাটি তদন্ত প্রায় সমাপ্ত হয়ে গেছে, 9 এপ্রিলের মধ্যেই আমরা আশা করছি আবু সাইদের ঘটনার তদন্ত রিপোর্ট এই আদালতে দাখিল করা সম্ভব হবে। সেই তদন্তের রিপোর্টে সরাসরি আমরা যেটা দেখেছি আমাদের তদন্ত সংস্থা, যে প্রধান আসামি শেখ হাসিনা সহ তার নির্দেশেই গোটা বাংলাদেশ জুড়ে এই অপরাধ সংঘটিত হয়। জামালপুরে বাস অটোরিকশার সংঘর্ষে যাত্রীবাহী বাসে আগুন ধরে গেছে। সংঘর্ষে ব্যাটারি চালিত অটোরিকশার 4 যাত্রী গুরুতর আহত হয়েছেন। দুজনের অবস্থা আশঙ্কাজনক। রবিবার সকালে ময়মনসিংহ থেকে জামালপুরগামী রাজি পরিবহনের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সংঘর্ষ হয়। জামালপুর ময়মনসিংহ মহাসড়কের সদর উপজেলার জয়রামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে 4 জন গুরুতর আহত হন। আশঙ্কাজনক দুজনকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যায়। জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। মৌলভীবাজারের কুলাউড়ার শরীফপুর সীমান্ত এলাকায় পূর্ব বিরোধের জেরে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এতে আহত হয়েছেন আরও 3 জন। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম আফসার জানান, শনিবার শরীফপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে সালিশ চলছিল। এ সময় সুমন মিয়া, শামীম সহ এলাকার কয়েকজন জাবেলের উপর হামলা চালায়। এ সময় তারা জাবেলকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এই ঘটনায় গুরুতর আহত 3 জনকে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় 4 জনকে আটক করেছে পুলিশ। গ্যাস সংকটে আবারও ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে উৎপাদন। চলতি মৌসুমে কারখানাটিতে গ্যাস সংযোগ দেয়া হবে না বলে জানিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষ। আশুগঞ্জ সার কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, কারখানায় প্রতিদিন 1150 টন ইউরিয়া উৎপাদন হয়, যার জন্য প্রতিদিন অন্তত 48 মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন হয়। সেই গ্যাস না পাওয়ায় শনিবার রাত থেকে ইউরিয়া সার উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে। এর আগে গত বছরের 21 ফেব্রুয়ারি থেকে 14 নভেম্বর পর্যন্ত গ্যাস সরবরাহ না থাকায় সার উৎপাদন বন্ধ থাকে। পরে শ্রমিকদের আন্দোলনের পর 15 নভেম্বর গ্যাস সরবরাহ শুরু করে বাখরাবাদ। সাভারের আশুলিয়া থেকে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি এবং জুলাই গণহত্যা সহ একাধিক মামলার আসামি বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন জানান, বিল্লাল দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিল। পরে তথ্য প্রযুক্তি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বিল্লাল হোসেন সাভার জাতীয় স্মৃতিসৌধ সংলগ্ন নিরিবিলি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং ভূমিদস্যু। নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে সাধারণ বিদ্যুৎ মিস্ত্রি থেকে সে 100 কোটি টাকার মালিক হয়েছে বলেও জানান তিনি।
শুরু হলো পবিত্র রমজান মাস। এক মাসের রোজা পালন শেষে ঈদ উৎসবে মেতে উঠবেন মানুষ। ঈদকে ঘিরে বিক্রেতারা তাদের পসরা সাজিয়ে বসেছেন। স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে অনেকেই শুরু করেছেন ঈদ শপিং। নতুন ডিজাইন, কাপড়ের নতুনত্ব নিয়ে প্রতিবারের মতো এবারও ক্রেতাদের মন জয় করতে বাজারে সাড়া ফেলেছে সারা ফ্যাশন। বিস্তারিত জানাচ্ছেন সুমনা সুমি। নারী পুরুষ বয়োবৃদ্ধ সবার কথা মাথায় রেখে তৈরি হয়েছে উৎসবের পোশাকগুলো। পোশাক নিয়ে নারীর উন্মাদনা বেশি থাকলেও সবার জন্যই নতুন নতুন ডিজাইনের পোশাক শোভা পাচ্ছে সারার বনশ্রী আউটলেটে। ক্রেতাদের চাহিদা অনুযায়ী নজর কাড়া ডিজাইন, রং ও মোটিফের সমন্বয়ে পোশাকে এসেছে বৈচিত্র্য। পরে গেলে চাহিদা মতো পছন্দের পোশাক মিলবে না, অথবা যারা রোজায় আগেই প্রিয়জনের সাথে ঈদ করতে ঢাকা ছাড়বেন তারা আসছেন শপিং আউটলেটে। একটু ঘুরছি, দেখছি, যে যদি পছন্দ হয়ে যায় কিনে নিয়ে ফেলবো আর কি। আমরা সারা এবার নারীদের পোশাকে গুরুত্ব দিয়েছে জমকালো কাজের উপর। জর্জেট নিলেনের এক্সক্লুসিভ থ্রি পিস কুর্তি পাওয়া যাচ্ছে ৬,০০০ টাকা থেকে ১০,০০০ টাকার ভেতর। পছন্দের শাড়ি পাওয়া যাবে ২,০০০ থেকে ৩,০০০ টাকার ভেতর। সারা থেকে কেনার উদ্দেশ্য হলো এখানে ডিফারেন্ট টাইপ টপস বা ড্রেস আমরা পাই, এই জন্য এখানে আসি। এবার ঈদে টপস কেনার পরিকল্পনা রয়েছে, আর সারার গিয়ে কালেকশন অনেক ভালো থাকে, আর ড্রেসের কোয়ালিটি অনেক ভালো থাকে। ছেলেদের পোশাকে আছে জ্যাকওয়ার্ড ফেব্রিক্সের উপর জারদৌসির ভারী কাজ, ডরবি ফেব্রিক্সের উপর সুতার কাজ এবং সুতি বা নিলেনের এমব্রয়ডারি করা পাঞ্জাবি। এছাড়াও টি শার্ট, পোলো টি শার্ট, শার্ট, প্যান্ট। এবারে ঈদ উপলক্ষে আমাদের কালেকশন অনুযায়ী অনেক ধরনের কালেকশন আসছে। পাঞ্জাবি, শার্ট, ফর্মাল শার্ট, ক্যাজুয়াল শার্ট, প্যান্ট, এছাড়াও পোলো টি শার্ট রয়েছে। শিশুদের ফ্যাশনে আছে থ্রি পিস, লেহেঙ্গা, কুর্তি, ফ্রক, স্কার্ট টপস, পাঞ্জাবি, শার্ট, টি শার্ট। বাচ্চাদের পোশাকের দাম খুবই কম রেঞ্জের মধ্যে আছে, যেমন ২,০০০ থেকে শুরু করে আপনার ৪,০০০-এর মধ্যেই আপনারা পেয়ে যাচ্ছেন। দামটা মনে হচ্ছে যে এবার একটু রিজনেবল। বাবা মা, মা মেয়ে, বাবা ছেলে, এমনকি পরিবারের সবার জন্য ফ্যামিলি সেট বা মিনিমি সেট এনেছে সারা ফ্যাশন। ক্রেতাদের ভালো সাড়া পাচ্ছেন বলে জানাচ্ছে বিক্রেতারা। সামনে ঈদকে উদ্দেশ্য করে আমাদের ফ্যামিলি সেট করেছে, মিনিমি সেট আছে, বাবা ছেলে তারপর মা মেয়ে সেট করা হয়েছে। ঈদে গরম থাকবে, তাই পোশাকে ক্রেতার পছন্দ হালকা রঙের পোশাক। সারা ফ্যাশনের পোশাকের দাম সাশ্রয়ী বলে জানাচ্ছেন বিক্রেতারা। ৫০০ থেকে শুরু করে ২-৩ হাজারের মধ্যে সব ধরনের প্রোডাক্ট আমাদের সারা লাইফস্টাইলের সকল গ্রাহক পেয়ে যাবে। অনলাইন লেনদেনে থাকছে মূল্য ছাড়। সুমনা সুমি, ৭১, ঢাকা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গতকাল শুক্রবার শুরু হয় পবিত্র রমজান মাস। এদিন রাতে প্রথম সেহরি খাওয়ার প্রস্তুতি নেন গাজাবাসী। তবে একে তো ঠান্ডা আবহাওয়া, বৃষ্টি, তার উপর খাবারের তীব্র সংকটে পুরো গাজাবাসী। এতে সেহরি বা ইফতারি কোনোটাতেই ঠিকমতো খেতে পাননি তারা। সৃষ্টি ঘটকের প্রতিবেদনে বিস্তারিত। রমজানের প্রথম রাতটি গাজাবাসীর জন্য ছিল দুর্যোগপূর্ণ। যখন সাধারণ মানুষ সেহরি খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই বাগড়া দেয় বৃষ্টি। এতে তাদের অস্থায়ী তাঁবুতে পানি জমে যায়, ভিজে যায় ব্যক্তিগত জিনিসপত্র। বৃষ্টির পানি থেকে বাঁচতে তাঁবু থেকে বের হলেও অন্য কোথাও আশ্রয় নেওয়ার মতো জায়গা ছিল না ফিলিস্তিনিদের। বিশেষ করে নারী ও শিশুদের কষ্ট ছিল সীমাহীন। আমাদের থাকার কোনো জায়গা নেই। ঝড় বৃষ্টির রাতে কোথায় গিয়ে আশ্রয় নেব? বাচ্চারা সারা রাত বৃষ্টিতে ভিজেছে। ঝড়ের কারণে আমরা কাল সেহরি করতে পারিনি। যারা বিধ্বস্ত বাড়িঘরে ফিরে গেছেন তারাও পড়েছেন দুর্ভোগে। ভাঙা দেয়াল ও ছাদের মধ্যে দিয়ে বৃষ্টির পানি আসায় তাদের রাতটি বেশ খারাপ যায়। বাজারে সবকিছুর দাম এত বেশি যে আমাদের কেনার সামর্থ্য হচ্ছে না। চারপাশের সবাই বেকার, কারো কোনো কাজ নেই। আয় হবে কোথা থেকে, আর বাজার করবই বা কিভাবে? তার উপর ত্রাণ যা আসছে তা মোটেও যথেষ্ট নয়। ইসরায়েলের সঙ্গে গত ১৯ জানুয়ারি সশস্ত্র গোষ্ঠী হামাসের যুদ্ধবিরতি হয়। চুক্তি অনুযায়ী গাজায় কয়েক হাজার অস্থায়ী বাড়ি তৈরি করে দেওয়ার কথা ছিল, কিন্তু ইসরায়েল এই কথা রাখেনি। ফলে সাধারণ মানুষকে এখন অস্থায়ী তাঁবুতেই থাকতে হচ্ছে, যেগুলো একটু বৃষ্টি এলেই তলিয়ে গিয়ে তৈরি করছে দুর্ভোগ। ওই যুদ্ধবিরতির মাধ্যমে গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধ হয়, তবে সাধারণ মানুষের দুঃখ দুর্দশা এখনো কাটেনি। তা সত্ত্বেও নিজেদের যতটুকু সামর্থ্য আছে সেটি দিয়েই পবিত্র এ মাসকে স্বাগত জানানোর প্রস্তুতি নেন তারা।
কিন্তু বৃষ্টির কারণে এখন সমস্যায় পড়েছেন সেখানকার সাধারণ মানুষ। এছাড়া ইসরায়েলের অবরোধের কারণে গাজাবাসী সব খাবারও ঠিকমতো পান না। এতে দুর্দশা বেড়েছে আরও বহুগুণে। সৃষ্টি ঘটক, ৭১। সেমিফাইনালের স্পট নিশ্চিত, কিন্তু টেবিল টপার হওয়া এখনও বাকি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেটাই দখল করতে রবিবার দুবাইয়ে বিকেল ৩টায় মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। তবে এই ম্যাচ ঘিরে ভারতীয় শিবিরে একাধিক গুঞ্জন। রোহিত কি খেলবেন, আর ভারত কি তাদের পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামবে? ম্যাচের আগে সব কৌতূহল পরিষ্কার করেছেন টিম ইন্ডিয়া কোচ। বিস্তারিত পার্থ বণিকের রিপোর্টে। ইনজুরিতে রোহিত শর্মা হয়েছেন কি ফিট নিউজিল্যান্ড ম্যাচে? তবে কি ক্যাপ্টেন্সি করবেন শুভমান গিল? প্র্যাকটিসে গিলকে ঘিরে দেখা গেল উচ্ছ্বাস। ঋষভ পান্তও অনুশীলনে ঝালিয়ে নিলেন নিজের গ্লাভস। তবে কি এক রোহিতের বিকল্প হিসেবে দুজনকে ঠিক করে ফেলল ভারত? না, কিছুক্ষণ বাদেই ব্যাট হাতে মাঠে উপস্থিত হলেন রোহিত শর্মা। হর্ষিত স্বামীদের বিপক্ষে নেটে শুরু করেন শটের বন্যা। বুঝিয়ে দিলেন তিনি গুড টু গো। নিউজিল্যান্ড ম্যাচের আগে রোহিতকে নিয়ে আনুষ্ঠানিক সুসংবাদটি দিয়েছেন ভারতের সহকারী কোচ রায়ান টেন্ডুলকার। রোহিত ঠিক আছেন, এটা তার পুরনো ইনজুরি। রোহিত জানে এটা কিভাবে ম্যানেজ করতে হয়। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এরই মধ্যে সেমিফাইনাল নিশ্চিত হয়েছে ভারতের। রবিবারের নিউজিল্যান্ড ম্যাচ গ্রুপের টপ পজিশন ডিসাইড করবে। এরই মধ্যে সাউথ আফ্রিকার ফন্ডার ডুসেন্তো ভারতকে এক হাত নিয়েছেন। ভারত নাকি একই উইকেটে খেলার সুবিধা নিচ্ছে, আর এটা বুঝতে নাকি রকেট সায়েন্স জানা লাগে না। যদিও শুরুতে মধু খাওয়া ভারত এখন ঠিকই তেতো স্বাদের জন্য প্রস্তুত হচ্ছে। কাটায় কাটায় এক সপ্তাহ বিরতি দিয়ে দুবাইয়ে নিজেদের তৃতীয় ম্যাচ খেলবে রোহিতরা। আর এরপরেই দুদিনের কম সময়ে তাদের নামতে হবে সেমিফাইনালে। শুরু হয়েছে গুঞ্জন, ভারত নাকি সেমির কথা মাথায় রেখে কিউই ম্যাচে অনেককেই বিশ্রাম দিচ্ছে। অবশ্য গোটা বিষয় নাকচ করে দিয়েছেন টিম ইন্ডিয়ার অ্যাসিস্ট্যান্ট কোচ। আমরা এরই মধ্যে 7 দিন বিশ্রাম নিয়েছি, এখন আরও 2 দিন নিতে চাই না। ব্যালেন্স ঠিক রাখতে আমরা বোলিংটা একটু বাজিয়ে দেখতে পারি। তবে অবশ্যই নিউজিল্যান্ডের বিপক্ষে আমরা জিততে চাইব। মোমেন্টাম ধরে রাখা ও টেবিলের টপ পজিশনে যাওয়া আমাদের টার্গেট। ডেসকার্টের কথাতেই স্পষ্ট, ভারত তাদের ষষ্ঠ ও সপ্তম বোলিং অপশন বাজিয়ে দেখতে পারে। সেক্ষেত্রে বেঞ্চে আর্শদীপ, বারুণ চক্রবর্তী আর ওয়াশিংটন সুন্দররা তো আছেনই। নিউজিল্যান্ডের সাথে ম্যান ইন ব্লুদের সবশেষ ওয়ানডে সাক্ষাৎ হয়েছে 2023 বিশ্বকাপের সেমিফাইনালে, যেখানে 70 রানের বিশাল জয় ছিল কোহলিদের। অবশ্য অল টাইম স্ট্যাটও ভারতের পক্ষে। 118 ম্যাচের মধ্যে 60টি জিতেছে ভারত। অন্যদিকে নিউজিল্যান্ডের জয় 50টিতে, 7টা হয়েছে পরিত্যক্ত আর একটা ড্র। এখন দেখার অপেক্ষা এই স্ট্যাটে আরেকটা অঙ্ক কাদের পাশে যোগ হয়। পার্থ বণিক, ৭১। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। একাত্তরের সাথেই থাকুন।